Hasdewo korona tong halok deramong bahai khlai kaham khlai mano ya preshana phasing haste hapang ketal khlai ketam varieties manjangma bai wana mawo khlai jak sak nai tang bedek double muted kare te kin varieties phaishobaga England tai Africa ni double muted virus manjaka khoroksa kathene sago thneni nok salthang hangkoro hastew agyobo korona tongo abo asuk akaria phia tabun double muted England tai South Africa ni virus ni sinimung manmana yagulo juda yapre sena kok surka sak nai tang bedek ni sak nai ro aba hero yapre samno tui sak nai tang bedek nangkungmon ni koglama azugui kokthuni bwskango khaikya Agotala Poro Nigam ni conference holo kothmani kuthumgo korna akarmong tui khutra thani saknai tang bedegni dagifang Dr. Ada Deburma Officer Kumar Deburma te Dr. Topon Mojumdar khuk khok henka Dr. Ada Saka joto hangkon adong dongno tui koglamo asuka tangphang krani tui dulmong bai koglamo kok chabjakha haste wotai keisa covid center phiakjangnai তারপরে রিপোর্টে টেস্ট করে পজিটিভ পাবো ওদের কিরকম ভাবে আমরা শিফট করবো কিরকম ভাবে ওদের হোম আইসোলেশন না কোয়ারেন্টাইন সেন্টার কিরকম ভাবে আমরা দেব সেই ব্যাপারে আমরা আজকে ডিসিশন নিয়েছি এই ব্যাপারে আপনাদের সামনে ডিটেইলস বক্তব্য রাখবেন আমাদের স্টেট সার্ভিলেন্স অফিসার ডক্টর দীপ কুমার দেববর্মা সেখানে আমরা 100% টেস্ট করার জন্য আমরা ডিসিশন নিয়েছি ফ্লাইটও আমাদের এখানে আসছে ফ্লাইটও আমরা করছি আগে থেকে আমাদের ডিসিশন নেওয়া আছে তারপরেও আমরা 100% আমরা টেস্ট করব সেই ডিসিশন আমাদের হয়েছে তাছাড়া 166 জন পজিটিভ এসছে যদি আমি সায়েন্টিফিক পজিটিভিটি রেট দিয়ে দেখতে যাই আমাদের পজিটিভিটি রেট ছিল গতকাল ছিল 2.70 যা বেড়ে আজকের দিনে 3.27 হয়েছে তো অলমোস্ট 0.50% পজিটিভিটি রেট ইনক্রিজ করেছে যেটা ডেফিনেটলি আমাদের জন্য একটা চিন্তার বিষয় যে আগামী দিনে কি হবে না হবে ট্রেন্ড তো আমরা দেখছি যে প্রত্যেক দিনই কিছু না কিছু বাড়ছে কিন্তু গতকালের থেকে আজকের যে ডিফারেন্স অফ ইনক্রিজ অফ পজিটিভিটি রেট যদি আমি প্রপোর্শনে দেখি তো কিন্তু লাস্ট বিগত এক সপ্তাহে যদি দেখি তো আজকের দিনে কিন্তু সবচেয়ে বেশি প্রপোর্শনাল ওয়াইজ ইনক্রিজ করেছে তো সেটা আমাদের জন্য একটা চিন্তার বিষয় তো আমরা সেইভাবেও স্টেপস নিচ্ছি তো সেই জন্য আজকে দ্রুত আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট স্যার নিজে ভিসির মাধ্যমে ডিস্ট্রিক্টের প্রত্যেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কালেক্টর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ চিফ মেডিকেল অফিসার ডিপার্টমেন্টের থেকে এবং ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স অফিসার যারা আছে তাদের সাথে 1-to-1 থ্রু ভিডিও কনফারেন্স প্রায় 2 থেকে 2.5 ঘন্টা কিছুক্ষণ আগে উনি ইন্টারাকশন করেছে এবং আমরা সমগ্রভাবে অনেকগুলি সিদ্ধান্ত নিয়েছি যে এইগুলি আমরা করবো সেটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে বলছি যদি 166 কেসেস দেখি তার মধ্যে ওয়েস্ট ডিস্ট্রিক্টে আছে 98 আউট অফ দ্যাট 166 গোমতী ডিস্ট্রিক্টে আছে 5 জন ধলাই ডিস্ট্রিক্টে আছে 19 জন সিপাহীজলা আছে 3 জন নর্থ ডিস্ট্রিক্টে আছে 11 জন ঊনকোটি ডিস্ট্রিক্টে আছে 20 জন সাউথ ডিস্ট্রিক্টে আছে 10 জন এটা হলো 166 এর রেকর্ড আর আজকের দিনে আমার টোটাল পেশেন্ট যারা ঠিক হয়ে বাড়ি ফিরে গেছে বা রিকভার্ড হয়ে যারা বাড়িতে রয়েছে আজকে আমরা 50 জন রিকভার্ড হয়েছে আজকের দিনে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এতদিন যে অ্যাক্টিভ কেসের সংখ্যা দেখছিলাম ডাবল ডিজিট বা ট্রিপল ডিজিট আজকে কিন্তু এটা 4 ডিজিটে জাম্প করে গেছে অ্যাক্টিভ কেস 1020 আজকের দিনে আমাদের অ্যাক্টিভ কেস তো 2021 এ ফার্স্ট টাইম মানে যেটা আমাদের জাম্প করে মোর দেন 4 ডিজিটে ফার্স্ট টাইম আমরা আজকের দিনে অ্যাক্টিভ কেসের সংখ্যা পৌঁছে গেছি যদি আমি দেখি আজকের দিনে যে আমাদের যে অ্যাক্টিভ কেস আছে অ্যাক্টিভ কেসের মধ্যে 841 জন হোম আইসোলেশনে আছে তাছাড়া বাকি যতজন আছে তারা কোনো না কোনো ফেসিলিটিতে কোভিড কেয়ার সেন্টার বা ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার বা ডেডিকেটেড কোভিড হসপিটালে জিএমসিতে ওরা চিকিৎসাধীন আছে তার মধ্যে যদি আমি দেখি তার মধ্যে আপনার
এজিএমসিতে সবচেয়ে বেশি পেশেন্ট আছে আজকের দিনে 52 জন পেশেন্ট আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ডেডিকেটেড কোভিড হসপিটালে আছে। আইএলএস হাসপাতালে 38 পেশেন্ট, বিএসএফ হাসপাতাল শালবাগের 36 পেশেন্ট, পিআরটিআই এডিনগরে যে আছে 18 জন পেশেন্ট, আমবাসাতে কোভিড কেয়ার সেন্টার যেখানে আছে 19 জন, এবং রাজনগর যে পিএসসি ইউনো পিএসসি নর্থ ডিস্ট্রিক্টে ওখানে 16 জন চিকিৎসাধীন আছে। তো সেটা হলো ওভারঅল চিত্রটা। আরেকটা জিনিস যেটা আমাদের জন্য পজিটিভ জিনিস, ডিপার্টমেন্ট এটাকে পজিটিভ ভাবে দেখছে, আমাদের কেসের সংখ্যা আজকে অনেক বেশি, 166 জন। তো ডেফিনেটলি আমাদের টেস্টের সংখ্যা নিশ্চয়ই বেশি, হ্যাঁ অনেকই বেশি। আজকের দিনে আমাদের যদি টোটাল টেস্টের সংখ্যা দেখি তো 5075টা টেস্ট হয়েছে, 5075 এবং 2021-এ আজকের দিনই সবচেয়ে বেশি টেস্ট আমরা করতে পেরেছি। এবং আপনারা জানেন যে 2020-তেও আমরা যা টেস্ট করেছি 5000 কিন্তু সহজে আমরা ক্রস করতে পারি, কিন্তু 2021-এ এসে কিন্তু আমরা 5000-এর বেঞ্চমার্কটা ক্রস করতে পেরেছি টেস্টিং এর ক্ষেত্রে। আমাদের হেলথ কেয়ার ওয়ার্কার যারা আছেন ভ্যাকসিনেশনেও ওরা কন্ট্রিবিউট করছে, ওরা ডুয়েল কাজ করতে হচ্ছে, ওদেরকে টেস্টিংও করতে হচ্ছে, ভ্যাকসিনও করতে হচ্ছে। তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমি আমাদের হেলথ কেয়ার ওয়ার্কার এবং এই সিস্টেমে যারা কাজ করছেন সবাইকে আমি কংগ্রেচুলেট জানাই, এবং আশা করি যে স্পিরিটটা যে নিয়ে কাজ করছে এটা আমরা আগামী দিনে বজায় রাখতে পারব। 2-3টা ডিসিশন যেটা নেওয়া হয়েছে আজকে, ওরা কিছু পলিসিগত সিদ্ধান্ত প্রত্যেক জেলায় পাঠিয়ে দিয়েছে। আপনারা তো জানেন যে গত 21 তারিখ একটা স্বাস্থ্য দপ্তর থেকে একটা নোটিফিকেশন বেরিয়েছিল যে যেই সব প্যাসেঞ্জার, ইনকামিং প্যাসেঞ্জার আমাদের রাজ্যে যারা আসবে, কারণ আমরা জানি কারণ করোনা ভাইরাস কিন্তু ইম্পোর্টেড ভাইরাস। আমাদের এখানে যে কেসেস যখনই হয়েছে, প্রথম কেসটা যদি আপনারা মনে করে থাকেন গীতারানী কর্মকার, উনিও কিন্তু বাইরে থেকেই এসেছে। তো আমরা ম্যাক্সিমাম কেসটা যে ভাইরাসের যে আমাদের রাজ্যে যে প্রভাব তা কিন্তু ইম্পোর্টেড। আমরা সেই অনুযায়ী আমরা করেছিলাম যে যেই সব প্যাসেঞ্জার বাইরে থেকে আসবে তারা কোভিড-19 নেগেটিভ টেস্ট রিপোর্ট নিয়ে আসবেন, আরটিপিসিআর, ট্রুনেট বা সিবিনেটের প্রায়র টু 72 আওয়ার্স অফ জার্নি। মানে যদি আমি জার্নি যদি শুরু করলাম তার আগে 72 ঘন্টার মধ্যে সেই টেস্ট রিপোর্টটা থাকতে হবে। সেটা ছিল আমাদের ইন জেনারেল একটা নোটিফিকেশন এয়ারপোর্ট, রেল স্টেশন, আইসিপি, চুড়াই গাড়ি দিয়ে যারা আসবে তাদের জন্য। কিন্তু দেশের পরিস্থিতি, বিগত এক সপ্তাহের পরিস্থিতি দেখে আজকে আমরা ব্যাপারটা কিছুটা রিভিউ করলাম। রিভিউ করার পরে আমরা এই সিদ্ধান্তটায় আমরা বসলাম, এবং আমি যেটা বললাম যে প্রিন্সিপাল সেক্রেটারি স্যার 1-to-1 সবার সাথে কথা বলেছে, সবার মতামত নিয়ে আমরা একটা ডিসিশনে যেতে পৌঁছেছি। আমাদের রাজ্যে কিছু স্পেশাল ট্রেন আবার আসবে, ব্যাঙ্গালোর থেকে কিছু ট্রেন হয়তো চেন্নাই থেকে আসবে, কিছু ট্রেন মুম্বাই থেকে আসবে, কিছু ট্রেন দিল্লি থেকে আসবে। আমরা করে দিয়েছি এই 4টা ট্রেন বা 4টা জায়গা, কারণ এই 4টা জায়গা আজকের দিনে ভারতবর্ষের হটস্পট হয়ে আছে। আপনারা সবাই জানেন, যদি আপনারা মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাইটে যান, গেলে দেখতে পারবেন যে দোজ এরিয়াজ আর নাও দ্য হটস্পট। তো এখান থেকে আসলে ডেফিনেটলি আমাদের এক্সট্রা প্রিকশন কিছু নিতে হবে। এখন আমরা এই ট্রেনগুলি যারা আসছে ওই জায়গা থেকে যে ট্রেনগুলি আসবে, ইরেসপেক্টিভ অফ নেগেটিভ আরটিপিসিআর রিপোর্ট, তাদের টেস্টিং এখানে করতে হবে। রিপোর্ট নিয়ে আসতে পরেও তাদের এখানে টেস্ট করতে হবে। আমরা একটা স্ক্রিনিং করবো, আবার সেকেন্ড স্ক্রিনিং করবো। ওরা একটা নিয়ে আসবে, তারপর আমরা সেকেন্ড স্ক্রিনিং করবো। আশা করবো সবাই নেগেটিভ থাকবে। যদি পজিটিভ এসে পড়ে, সো দ্যাট আমরা এট এ টাইম এট দ্য একটি পয়েন্ট আমরা ওদেরকে আইডেন্টিফাই করতে পারি। শুধু তাই নয়, তারপরে রেসপেক্টিভ ডিস্ট্রিক্টে ওরা যাবে, যাওয়ার পরে তাদেরকে আমরা কোয়ারেন্টাইনের জন্য সাজেস্ট করব। তো আমরা আমাদের এখানে গত নভেম্বর মাসের পর থেকে ধীরে ধীরে কোয়ারেন্টাইনের এটা আমাদের আস্তে আস্তে আমরা একটু মানে এটাকে অনেক স্মুথ করে দিয়েছিলাম। এখন আমরা সেই স্টেপটা আবার নেওয়ার ইনিশিয়েশন প্রসেস শুরু করছি। তো সেই সব জায়গা থেকে যারা আসবে তাদেরকে আমরা কোয়ারেন্টাইন আমরা করব 7 days। 7 days-এর মধ্যে যদি অ্যাসিম্পটোমেটিক থাকে তবে আমরা ওদেরকে
কোয়ারেন্টাইন থেকে ফ্রি করে। এই কথার বিষয়ে পরে আমরা আরো ডিসিশন হওয়ার পরে আমরা ঠিক করলাম যে শুধু ট্রেন প্যাসেঞ্জারের ক্ষেত্রে না, যেসব প্যাসেঞ্জার ত্রিপুরা রাজ্যে আসবে তাদেরকে আমরা অ্যাডভাইস করবো ফর কোয়ারেন্টাইন। স্যার এটাই তো ডিসিশন ছিল। তো তার মানে ট্রেনের ক্ষেত্রে তো যেদিন আসছে এদিন, এটা আমরা আজকে রাত্রের মধ্যে হয়তো আমরা নোটিফিকেশনটা ইস্যু করবো, হয়তো আপনারা কালকে পেয়ে যাবেন। ফর ইনকামিং এয়ার প্যাসেঞ্জার্স চুড়াইবাড়ি দিয়ে বা যারা আসবে তাদেরকে আমরা স্ক্রিনিং করার মাধ্যমে স্পেসিফিক্যালি আমরা কিছু কোয়ারেন্টাইন গাইডলাইন্স দিয়ে ওদেরকে আমরা অ্যাডভাইস করব। এই কারণে প্রিন্সিপাল সেক্রেটারি স্যার প্রত্যেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কালেক্টরকে রিকোয়েস্ট করেছে সো দ্যাট বিগত দিনে যে আমাদের যে সেই অ্যাক্টিভিটিসটা হতো সেটা যেন আবার হয়। আমরা চেষ্টা করব তাদেরকে হাতে সিল লাগানো, কোয়ারেন্টাইন করার। এটা আজকে একটা কথা হয়েছে, হয়তো এটা করবো আমরা। আর বাড়ির মধ্যে সেই পোস্টার লাগানো কোয়ারেন্টাইন করে, তো সেটাও আমরা আগামী 1-2 দিনের মধ্যে আমরা চালু করব। যে 19 আমরা প্রত্যেক দিনই আমরা একটা স্বাস্থ্য দপ্তর থেকে মিডিয়া বুলেটিন শেয়ার করি, আপনারা যার মাধ্যমে আপনারা ত্রিপুরা রাজ্যবাসীকে এই নিউজটা পৌঁছানোর পরে ওরা জানতে পারে যে আমাদের আজকে রাজ্যে কি স্ট্যাটাস আছে। আজকে যদি এই কারণে আমরা প্রিন্সিপাল সেক্রেটারি স্যার আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের 3 জনকে, যেহেতু আমরা ডেইলি জিনিসটাকে মনিটর করছি ফ্রম দ্য গ্রাউন্ড লেভেল কি হচ্ছে না হচ্ছে, এই জন্য এই জিনিসটা বিট করার জন্য আমাদেরকে বলেছেন, ডাইরেকশন দিয়েছেন। তো এই জন্য আমরা আজকে এসে বিট করছি, আপনাদের পরিবর্তন করেছি। চারিত্রিক পরিবর্তন করে এগুলোকে আমরা আমাদের পরিভাষায় ডিফারেন্ট ক্লেডস বলি, কারণ এগুলো আরএনএ ভাইরাস কন্টিনিউয়াস মিউটেশন করার ফলে ওরা বিভিন্ন ক্লেডসে পরিণত হয়। সারা বিশ্বে এখন 8টি ক্লেডস সার্কুলেট করছে। তো 8টি ক্লেডের মধ্যে আমরা এপ্রিল মাস থেকে আপ টু ডিসেম্বর টোটাল 113টা স্যাম্পল সিকোয়েন্সিং এর জন্য পাঠিয়েছিলাম এনআইভি পুনেতে। 8টি ক্লেডের মধ্যে 3টে ক্লেড আমাদের ত্রিপুরায় সার্কুলেটেড ছিল এবং এগুলো খুব একটা ভেরিয়েন্ট অফ কনসার্ন ছিল না, যেটা নিয়ে সবার উদ্বেগ ছিল সেগুলো ছিল না। এগুলো মোস্টলি আমরা পেয়েছি চেন্নাই থেকে, কিছু পেয়েছি নর্থ ইন্ডিয়া থেকে, কিছু পেয়েছি ইস্টার্ন সাইড থেকে। এই হচ্ছে আমাদের ভাইরাসের সংমিশ্রণ আপ টু ডিসেম্বর। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসে যখন নতুন করে আবার শুরু হলো তখন আমরা কতগুলো নাম শুনতে থাকলাম। একটা হচ্ছে ইউকে ভেরিয়েন্ট, যাকে আমাদের পরিভাষায় এটাকে বলা হয় B1.1.7। সেকেন্ড হচ্ছে সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট, যেটাকে বলা হয় B1.351। আর থার্ড হচ্ছে ব্রাজিলিয়ান ভেরিয়েন্ট, সেটা হচ্ছে B1.28। এই 3টে ভেরিয়েন্টকে তখন ভেরিয়েন্ট অফ কনসার্ন বলতো, VOC বলতে হবে। ভেরিয়েন্ট অফ কনসার্ন কেন? কারণ ওদের ইনফেক্টিভিটি বেশি, ট্রান্সমিসিবিলিটি বেশি। সবচেয়ে উদ্বেগজনক হচ্ছে ওরা ভ্যাকসিন দেওয়ার ফলে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটা এসকেপ করার প্রবণতা আছে। এই 3টে কারণে আমরা এগুলোকে ভেরিয়েন্ট অফ কনসার্ন বলি। আমাদের দেশে যখন মহারাষ্ট্রে যখন সার্চ শুরু হলো তখন সিকোয়েন্স করে দেখা গেল যে এবার নতুন করে ইন্ডিয়ান ভেরিয়েন্ট শুরু হলো, যেটাকে আমরা ডাবল মিউটেন্ট বলছি। তো এই ডাবল মিউটেন্টের নাম আমাদের পরিভাষায় হচ্ছে B1.617। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডাইরেকশন অনুসারে আমরা প্রত্যেক মাসে 5% পজিটিভ স্যাম্পল যাদের সাইকেল থ্রেশহোল্ড সিটি ভ্যালু বলি আমরা, সিটি ভ্যালু 25 এবং তার নিচে থাকে ওদেরকে আমরা কম্পালসারিলি আমরা এখন সিকোয়েন্সিং এর জন্য পাঠাই। টোটাল আমরা 19টা স্যাম্পল পাঠিয়েছিলাম ন্যাশনাল ইনস্টিটিউট অফ জিনোমিক্স এন্ড মলিকুলার বায়োলজি কল্যাণীতে। সেটা হচ্ছে আমাদের জন্য আইডেন্টিফাইড সেন্টার। 10টা সেন্টার সারা ভারতবর্ষে আছে। তো আজকে বিকেলে এন্টায়ার রিপোর্ট আমাকে শেয়ার করেছে সিকোয়েন্সিং কমপ্লিট করার পরে। তো যেটা আমি বলবো সেটা আমাদের জন্য খুব একটা ভালো খবর নয়, সেটা খুবই উদ্বেগজনক।
আউট অফ 19 আমরা 11টা পেয়েছি ডাবল মিউট্যান্ট, যেটা মহারাষ্ট্রে 70% ইনফেকশন করছে। মোর দ্যান 69% ইনফেকশন caused by this double mutant B1.617। পাঁচটা হচ্ছে ইউকে ভেরিয়েন্ট, যেটা নিয়ে আমরা খুব চিন্তিত। দিল্লিতে এবং পাঞ্জাবে যে ইউকে ভেরিয়েন্ট আছে সেই ভেরিয়েন্টটা আমাদের এখানে এসে গেছে, তো সেটা হচ্ছে B1.1.7। এন্ড একটা পেয়েছি আমরা সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট B1.351, আর বাকিগুলো নর্মাল আছে। এবং আরেকটা ভেরিয়েন্ট মাত্র বাকি আছে, সেটা হচ্ছে ব্রাজিলিয়ান ভেরিয়েন্ট। সেটা হচ্ছে সবচেয়ে ড্রেডেড ভেরিয়েন্ট, যেটা যদি সংক্রমণ ছড়ায় তাহলে আমাদের ভ্যাকসিনের এফিকেসি কতটা থাকবে তা প্রশ্নচিহ্নের মধ্যে থাকে। আজকে এতগুলো কথা আপনাদের সামনে তুলে ধরার কারণ হচ্ছে একটা, ডক্টর দীপ বললেন কেন আমরা এতগুলো ডিসিশন আজকে আবার আমরা উই ওয়েন্ট ব্যাক টু আগের ডিসিশন গুলোতে কেন আমরা গেছি। কারণ এই মুহূর্তে আমাদের দুটো জিনিস আমাদের সামনে, একটা হচ্ছে অবজারভেশন অফ কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, সেকেন্ড হচ্ছে ভ্যাকসিনেশন। অ্যাগ্রেসিভ ভ্যাকসিনেশন এখন আর আমাদের সামনে একমাত্র চয়েস। ভাইরাস কিন্তু এবারও আমাদের সময় দিচ্ছে, গতবারও আমাদের সময় দিয়েছিল। আমরা হয়তো অনেক প্রস্তুতি যতটুকু নিয়েছিলাম তাতেও আমরা দেখতে পেরেছি যে এটা সম্পূর্ণ ছিল না একটা সময়। কিন্তু এবারও আমরা চাইছি যে আপনারা দেখছেন যে সারা দেশের পরিস্থিতি, আমরা চাই না এমন একটা পরিস্থিতিতে পড়ি যেখানে যে স্বাস্থ্য দপ্তরকে যেখানে সারেন্ডার করতে হবে, যে নিজের ব্যবস্থা নিজে করতে হবে। এই জাতীয় সিচুয়েশনে যাতে না পড়তে হয়, সেটার জন্য যেহেতু এটা একটা পাবলিক হেলথ প্রবলেম, health alone cannot take responsibility. That is a clear cut message. যে শুধু ব্যাড বাড়িয়ে, অক্সিজেন বাড়িয়ে, ওষুধ আনিয়ে কিচ্ছু করা যাবে না যদি আমরা কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার না হয়। সাউথ আফ্রিকা, ব্রাজিলিয়ান এখন আসেনি। হ্যাঁ 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 19টি স্যাম্পলের মধ্যে 11 জনের হচ্ছে কবে পাঠিয়েছেন বা কবে আসে রিপোর্ট এসেছে? হ্যাঁ হ্যাঁ আমরা 12 এপ্রিল পাঠিয়েছিলাম এবং আজকে আমরা কমপ্লিট রিপোর্ট পেয়েছি। ঠিক আছে, তো এটা একটু টাইম লাগে, এটা খুব ব্যয়সাধ্য টেস্ট এবং মহারাষ্ট্রে আপসার্টসের কারণে সেন্টারগুলো সাংঘাতিক বিজি হয়ে গেছিল, সেই জন্য হয়তো খানিকটা দেরি হয়েছে, বাট আলটিমেটলি উই গট দ্য রিপোর্ট। তো 19টার মধ্যে 11টা হচ্ছে ডাবল মিউটেন্ট B1.617, 5টা হচ্ছে ইউকে ভেরিয়েন্ট B1.1.7, আর একটা হচ্ছে সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট। আরগুলো নর্মাল যে করোনা ভাইরাস আগের সময় ছিল এটা আছে। স্যার এমন কি আছে মানে করোনা পজিটিভ মানে মারা গেছে কেউ ডাবল মিউটেন্টের মধ্যে আমাদের কাছে এখন অব্দি যাই, আমি জাস্ট বিকেলবেলা পেয়েছি, অ্যানালাইসিস করতে পারিনি। এই আমি ভাবলাম অথরিটির সঙ্গে কথা হয়েছে, প্লাস যেটা দীপ বললো সকাল থেকে একটা রিউমার চলছিল, 2জন মারা গেছে কি অনেক কিছু শুনছিলাম, অনেকেই ফোন করছিল, উদ্বিগ্ন ছিল সবাই। তো আমি ভাবলাম যে এখন রিপোর্ট পেয়েছি, এখনই আমার শেয়ার করা উচিত। আমি অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে শেয়ার করলাম, সেখান থেকে ডাইরেকশন পেলাম যে প্রেসে বলার জন্য, যাতে এটা মানুষ জানতে পারে। তো আমার কাছে এখন অব্দি যা ইনফরমেশন আছে আমরা পুরোপুরি অ্যানালাইসিস করতে পারিনি। ডাবল মিউটেন্টের একজন মারা গেছে এখন অব্দি, তবে কালকে নাগাদ আমি আরো পরিষ্কার বলতে পারবো। স্যার একটা প্রশ্ন, স্যার আপনি তো বললেন যে দ্বিতীয় কোভিডও খুব স্ট্রংলি আমাদের রাজ্যে এসে গেছে, আর আপনি আরেকটা কথা বললেন যে মাস্কটা খুব প্রয়োজন, কিন্তু এখনো দেখা যাচ্ছে রাস্তাঘাটে মাস্কের জন্য 200 টাকা বাঁচানোর জন্য যে কোনো মাস্ক তারা ব্যবহার করছে পাবলিক। এখন কাপড়ের মাস্ক আর সার্জিক্যাল মাস্ক N95 কোনটা মানুষের জন্য আসল প্রযোজ্য? ওপেন এয়ারে যখন আমরা থাকি, ওপেন এয়ারে দেখেন মাস্ক আপনি যেটাই পরুন, মাস্কের মেইন প্রিন্সিপাল হচ্ছে চারিদিকে যাতে এয়ার না ঢোকে। আমি কাপড়ের মাস্কটা যদি টাইট করে পরি, যেমন আমার এটা এখন একটু লুজ লাগছে, তো কাপড়ের মাস্কটা যদি আমি টাইট করে পরি, তাহলে যদি কোনো এয়ার প্যাসেজ না থাকে তাহলে কাপড়ের মাস্ক সেফ, বাট ট্রিপল লেয়ার ইজ সেফ। আর যদি যারা হেলথ কেয়ার প্রোভাইডার, যারা একদম ডাইরেক্ট রোগীর সঙ্গে এক্সপোজ, তাদের ক্ষেত্রে N95। কাপড়ের মাস্কটা কি ভাইরাস প্রোটেক্টেড নাকি এই কাপড়ের মাস্কের থেকে ভালো সার্জিক্যাল মাস্ক কোনটা? ভাইরাসের দুটো জিনিস আছে, একটা হচ্ছে যে আমি ভাইরাসটাকে ইনহেল না করা, আর একটা হচ্ছে আমি ভাইরাসটাকে না ছড়ানো। কাপড়ের মাস্ক
প্রিভেন্ট করবে আমার থেকে যাতে ভাইরাসটা বের না হয়। কিন্তু আমার কাপড়ের মাস্ক পরলে আমার ক্ষেত্রে ভাইরাসটা ঢোকার সম্ভাবনা থাকে। ঠিক আছে, এটা হচ্ছে একদম খোলাখুলি কথা যে কাপড়ের মাস্কটা একটা বেরিয়ার হিসাবে কাজ করে। আমি কাশি দিলাম, আমি হাঁচি দিলাম, বা আমি কথা বললাম, এই যে ড্রপলেট গুলো বেরোতে পারবে না, সো দ্যাট ভাইরাস আপনি আমার সামনে বসে কথা বলছেন আপনাকে ইনফেক্ট করবে। স্যার এই কথাটাই আমার মানে যে 200 টাকা থেকে বাঁচার জন্য যে কোনো কাপড়ের মাস্ক মানুষ ব্যবহার করছে, কিন্তু এতে তো আর কোভিড মুক্ত না না, হচ্ছে না। এটা কোভিড। আপনারা এই বিষয়ে কি সচেতনতামূলক কর্মসূচি নিচ্ছেন? না না, যেখানে যেখানে আপনার এক্সপোজারের ব্যাপার আছে, ক্লোজ এনভায়রনমেন্টের দেওয়ার ব্যাপার আছে, সেখানে মিনিমাম 3 লেয়ার মাস্ক করা হচ্ছে। আমরা দেখেছি যে কোয়ারেন্টাইনে রেখে ক্রস ইনফেকশন বেশি হয়েছে রাদার দেন হোম আইসোলেশন। কারণ কি, কোয়ারেন্টাইনের সেন্টারে যে মানে যে গাইডলাইন আছে, কোয়ারেন্টাইন সেন্টারে কিন্তু অ্যাজ গুড এজ এ কোভিড কেয়ার সেন্টার, সিসিসির মধ্যে হওয়া উচিত। কারণ সেখানেও কিন্তু আমার 2 মিটার দূরত্ব থাকা উচিত, বাকি সব কিছু ব্যবস্থা থাকা উচিত। কিন্তু এখানে দেখা গেছে একটা রুমে হয়তো 15 জন 20 জন একসঙ্গে আছে, তো যে পজিটিভ ও নেগেটিভদের ছড়াচ্ছে। আমাদের সিপাহীজলাতে সিমিলার এক্সপিরিয়েন্স হয়েছে, এক ঘরে 18-20 জনও গিয়ে পাওয়া গেছে। তারপরে দেখা গেছে প্রথম একজন পজিটিভ ছিল, পরে যখন আমরা টেস্ট করাই সব 18 জন 17 জন 18 জন সব positive। এই প্রেক্ষাপটে আমরা বলছি যে এই যে জিনিসগুলো হোস্টেল এবং স্কুল বা যে কোনো খালি জায়গা, এগুলো আমাদের ভবিষ্যতের জন্য প্রিজার্ভ রাখা উচিত। যদি কোনো সিচুয়েশন এমন হয় তাহলে হয়তো এমনও হতে পারে যে প্যান্ট লাগিয়ে চিকিৎসা করতে হবে। তো এই আমরা এনকারেজ করছি যে বাড়িতে থাকলে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার যদি হয়, আর যে ডক্টর দীপ এখন যেগুলো বললো, আর পোস্টার লাগিয়ে সিল দিয়ে এগুলো যদি আমরা চালু করি, আমার মনে হয় এটার এফেক্টিভনেস বেটার হবে। সচেতনতার অভাব কি বেশি লক্ষ্য করা যাচ্ছে? ডেফিনেটলি এটা তো আর বলার অপেক্ষা রাখে না, কারণ এতবার বলা সত্ত্বেও আমরা জেনেও না জানার গান করি। কারণ এই ভাইরাসটা দেখুন, রিসেন্টলি যদি আপনি WHO দেখেন যে ভাইরাসটা এয়ারে কিছুক্ষণ সার্কুলেট করতে পারে। তো আমাদের স্বভাব কি, আমরা রাস্তায় বেরোনোর সময় আমরা মাস্কটা হয়তো পরি, কিন্তু যে একটা বন্ধ করে আমরা আড্ডা দিই বা আমরা ক্লোজ নিজেদের সঙ্গে কথাবার্তা বলি, তখন কিন্তু মাস্ক খুলে দিই, কে পজিটিভ কে নেগেটিভ বলতে পারছি না। এই যে ক্লোজ রুমে কিন্তু 2 মিটারের কনসেপ্ট নেই এখন। এই রুমের মধ্যে বদ্ধ ঘরের মধ্যে যদি কেউ একজন পজিটিভ থাকে, কারোর যদি মাস্ক না থাকে, সার্কুলেট করবে ভাইরাস, ছড়াতে পারে। তো সচেতনতা ডেফিনেটলি আছে। আমার একটা কোশ্চেন ছিল, আমরা যখন নাইট কারফিউটা দেওয়া হয়েছে, এটা আগের বার দেখা গেছিল নাইট কারফিউর সময় মানে পুরো যে আমাদের মানে জায়গাগুলো ওগুলো স্যানিটাইজ করা হয়েছে। এবার কিন্তু নাইট কারফিউতে এরকম কোনো কিছু দেখা যাচ্ছে না। তো এই নাইট কারফিউটার মানেটা কি? নাইট কারফিউ তো মেইনলি হচ্ছে এগ্রিগেশন প্রিভেন্ট করা, স্যানিটেশন এবং ডিসইনফেকশন করে, এনভায়রনমেন্ট স্যানিটেশন ডিসইনফেকশন করে খুব একটা বেনিফিট পাওয়া যায়। এই যে গাইডলাইন গুলো দিন দিন চেঞ্জ হচ্ছে বিকজ অফ আওয়ার লার্নিং এক্সপিরিয়েন্স। আমরা আগে গত এটাকে ফার্স্ট ওয়েভে আমরা আমরা দেখেছি এবং ইয়ে হয়েছে। কারণ গত ওয়েভের সময় যদি মনে থাকে আপনাদের, আমরা বলেছি কিন্তু এই ভাইরাসটা এয়ারবোর্ন নয়। এখন আমরা বলছি যে ক্লোজ সিচুয়েশনে, কারণ অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে আমরা সার্ভাইভ করতে পারি। So rather than disinfecting the open field, disinfection of the room and floors are very important. তো সেই জন্যই হয়তো এখন এই গণহারে এই উদ্যোগ নেওয়া হচ্ছে না। এটার এফিকেসি খুব একটা থাকে না, কারণ ডিসইনফেক্টেড কনসেন্ট্রেশন এনভায়রনমেন্টের মধ্যে বেশিক্ষণ এফেক্টিভ থাকে না। স্যার ডাবল মিউটেন্ট একটু খুলাসা করে এসছে কারণ অলরেডি এই ভেরিয়েন্ট গুলোর নাম শুনে বুঝতেই পারছেন এগুলো সব ইম্পোর্টেড, সব ট্রাভেলের থ্রুতে এসছে। ম্যাক্সিমাম এয়ার হবে, কারণ ট্রেন এখনো সেভাবে আসেনি, এয়ার ট্রাভেলের মাধ্যমে এগুলো এসছে। এখন এগুলো যাতে আর বেশি ছড়াতে না পারে, এগুলো যাতে দুর্বল হয়ে পড়ে, আমরা যাতে পিক অ্যাচিভ না করতে পারি। সেকেন্ড ওয়েভের পিক কিন্তু খুব ডেঞ্জারাস রূপ নিচ্ছে বিভিন্ন স্টেটে, সেটা দেখতেই পাচ্ছেন, ডেইলি আপনারা সিনারি দেখতে পাচ্ছেন। তো আমি আবারও অনুরোধ রাখবো যে এই প্রেক্ষাপটে আমরা আরো সচেতন হব, কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ঠিক মতো মানবো, এগ্রিগেশন যেখানে জনজমায়েত হচ্ছে সেটাকে আমরা যে কোনো মূল্যে প্রিভেন্ট করবো, থ্রু সোশ্যাল মিডিয়া, থ্রু প্রতিবাদ, যেভাবে হোক আমরা এটা করবো, অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়ে যেভাবে সম্ভব। ইভেন বাজার হাটগুলো আমার মনে হয় আস্তে আস্তে সিদ্ধান্ত নিচ্ছে ছড়িয়ে দেওয়ার জন্য, সেগুলো আমরা পালন করব। আর সরকার যখন যাদের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেয়, আমরা স্বতঃস্ফূর্তভাবে ভ্যাকসিন নিয়ে
একটা রিউমার ছিল মাঝে যে ভ্যাকসিন নেওয়ার আগে টেস্ট করিয়ে নিতে হবে, সেটা ঠিক নয়। ভ্যাকসিন নেওয়ার আগে কারোর কোনো টেস্ট করার দরকার নেই। যদি কেউ সিম্পটোমেটিক থাকে, সর্দি কাশি থাকে, ওদেরকে আমরা বারণ করছি ভ্যাকসিনেশন সেন্টারে যাওয়ার জন্য। সর্দি কাশি সুস্থ হয়ে গেলে তখন আপনি ভ্যাকসিন নিতে পারেন। কারণ টেস্ট না ওদের ক্ষেত্রে টেস্ট না করিয়ে, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস থাকলে টেস্ট না করিয়ে ছড়ানোর একটা সম্ভাবনা থাকে। আমার পক্ষ থেকে এই কতগুলো কথা বলে সবার সহযোগিতা কামনা করে